প্যাসিফিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। যদিও এই দুঃসময় কোভিড-19 করোনা ভাইরাসের খারাপ সময়ে ভালো থাকাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তারপরও মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো যে তোমরা যাতে সবাই তোমাদের পরিবারের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ভালো থাকো। আমি আজকে তোমাদের ফারুক স্যার তোমাদের সামনে অনলাইনের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি পড়াবো সমাজ থেকে। তোমরা বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো তারা আমাকে জানিয়েছ যে তোমাদেরকে সমাজ সম্পর্কে যাতে আমি ক্লাস নিই। তারই পরিপ্রেক্ষিতে আমি ইতোমধ্যেই সমাজ সম্পর্কে প্রথম ক্লাস নিয়েছি, যেখানে সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করেছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে। সমাসের আরেকটি প্রকারভেদ যেটি অনেকটা সহজ। আমি খুব সহজ ভাষায়, বইয়ের মতো করে নয়, আমি আমার নিজের মতো করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু সহজ নিয়ম জানিয়ে দেব, যাতে তোমরা দ্বিগু সমাস খুব সহজেই ব্যাসবাক্য এবং দ্বিগু সমাস নির্ণয় করতে পারো। আমি দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি, আগের ক্লাসেও পড়েছি যে সমস্ত পদ কাকে বলে, অর্থাৎ সমাস নিষ্পন্ন শব্দকে সমস্ত পদ বলে। এটি বইয়ের ভাষা। আমি যদি খুব সহজ করে বলি যে তোমাদের প্রশ্নের মধ্যে দেখবে অনেকগুলো শব্দ অনেক সময় দেওয়া থাকে যে এগুলোর সমাস নির্ণয় করো, এটির নিচের শব্দটি বা পদটি কোন সমাস নির্ণয় করো। ওই যে নিচের শব্দ বা শব্দগুলো প্রশ্নের মধ্যে কম্পোজ করে যা দেওয়া থাকে সেটাই আসলে সমস্ত পদ। আমরা এক কথায় প্রকাশ করেছি, তোমরাও পড়েছ, যে অনেকগুলো শব্দ যখন একসাথে সংক্ষেপ আকারে হয় এক পদে পরিণত হয়, বাক্যের সংকোচন যাকে বলি, ওই যে ওই রকম এক কথায় প্রকাশের মতো যখন একাধিক পদ একসাথে মিলিত হয় এবং একটি পদে পরিণত হয়, সেই একটি পদকেই বলে সমস্ত পদ। দ্বিগু সমাসের ক্ষেত্রে সমস্ত পদ দেখলেই আমরা কিন্তু সেটা কোন সমাস মনে মনে একটা ধারণা পেয়ে যাব। দ্বিগু সমাস কিভাবে ধারণাটা পাবো? খুব সহজ করে যদি বলি যে দ্বিগু সমাসের সমস্ত পদ যখন আমরা পড়ব, সেই সমস্ত পদে একটি সংখ্যার ধারণা থাকবে, গাণিতিক সংখ্যার ধারণা। 1, 2, 3, 4, 5, 6, 10, 20, 50, 100, অর্থাৎ একটি সংখ্যা থাকবে। সমস্ত পদে একটি সংখ্যা থাকবে এবং সংখ্যার উল্লেখ থাকবে অথবা সংখ্যার ইঙ্গিত দেওয়া থাকবে, একটা গাণিতিক সংখ্যা। তাহলে দ্বিগু সমাসের সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্যটি ফুটে উঠবে সমস্ত পদে, সমাস নির্ণয় করার আগেই সেখানে একটি সংখ্যাবাচক শব্দ থাকবে, সংখ্যার ইঙ্গিত থাকবে। তখনই আমরা এটি যে দ্বিগু সমাস হবে আমরা বুঝে নেব। যেমন আমি তোমাদেরকে কিছু শব্দ বলি, তাহলে দেখবে এখানে সংখ্যা আছে। আমরা যদি প্রথমে বলি যে চৌরাস্তা, চৌরাস্তা মানে কি? চার রাস্তা।
চৌ মানে চার। এই যে চৌরাস্তা, এটি একটি সমস্ত পদ। এই সমস্ত পদটিকে যখন আমরা পড়লাম চৌরাস্তা, এখানে একটি সংখ্যা আছে চৌ মানে চার, গণিতের চার এই সংখ্যাটি আছে। তাহলে চোখ বন্ধ করে নির্দ্বিধায় এটি দ্বিগু সমাস হবে। কিভাবে বিশ্লেষণ করতে হবে পরে আমি আসছি। তারপরে যদি বলি ত্রিকাল, এই যে ত্রিকাল একটি সমস্ত পদ হচ্ছে ত্রিকাল, এবং এই সমস্ত পদে ত্রি একটি শব্দ আছে। এটা একটি সংখ্যা, মানে 3। তাহলে এই যে ত্রিকালের এটি একটি সংখ্যা। এরকম করে তে মাথা মানে 3 মাথা, ওটাকে আমরা তে মাথা বলি, তে মানে 3। তারপরে মনে করো শতাব্দী, আমরা বলি না শতাব্দীর পর শতাব্দী চলে গেছে। এই শতাব্দী, এখানেও কিন্তু একটি সংখ্যা আছে শত অব্দ মানে বছর, শতাব্দী মানে হচ্ছে শত অব্দ, শত বছর। তাইলে দেখো যে যত গুলন শব্দ আমি বললাম সবগুলাতে কিন্তু একটি সংখ্যার একটা ইঙ্গিত আছে। আরো বলি, যেমন বলি পঞ্চবটি, পঞ্চ মানে 5, এই 5, এই পঞ্চবটি সমস্ত পদটি অবশ্যই দ্বিগু সমাস। যদি বলি ত্রিমোহনা, নদীর বেলায় প্রযোজ্য ত্রিমোহনা, মানে 3, ত্রিমোহনা এই সমস্ত পদটি দ্বিগু সমাস হবে। যদি বলি চতুর্দশপদী, আমরা জানি যে এটা সনেট কবিতার ক্ষেত্রে, বিশেষ করে মাইকেল মধুসূদন দত্ত যে সনেটগুলো লিখেছেন, চতুর্দশপদী 14, চতুর্দশ মানে হচ্ছে 14 একটি সংখ্যা, অর্থাৎ চতুর্দশপদী এটি একটি দ্বিগু সমাস। যদি বলি 7 সমুদ্র, আমরা গল্পে কাহিনীতে আমরা যখন বিভিন্ন ধরনের কাহিনী বলি, গল্প বলি, তখন কিন্তু ওই যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে 7 সমুদ্র, এটি যদি একটি সমস্ত পদ হয় তাহলে এই সমস্ত পদে কিন্তু 7, এই 7 গণিতের যে গাণিতিক সংখ্যা এটি আছে, অর্থাৎ 7 সমুদ্র তাহলে দ্বিগু সমাস। এখন আমরা কিন্তু সমস্ত পদটি দেখেই সাথে সাথেই কিন্তু সেখানে যদি কোনো সংখ্যা থাকে বা সংখ্যার ইঙ্গিত থাকে বা সংখ্যার কোনো ধারণা দেওয়া থাকে, তাহলে কিন্তু সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটি দ্বিগু সমাস। নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা বুঝে ফেলবো দ্বিগু সমাস। এখন আসো যে আমরা যেহেতু বুঝে গেলাম যে এটি দ্বিগু সমাস হবে, মনে মনে বুঝে গেলাম, তারপর দ্বিগু সমাসের ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ দ্বিগু সমাসের সমস্ত পদটাকে ভেঙে বিশ্লেষণ করে আমরা ব্যাস বাক্য বানাবো। দ্বিগু সমাসের ব্যাস বাক্য যখন বানাবো, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যাস বাক্যের শেষে সমাহার এই শব্দটি বসাতে হবে। তুমি যেভাবেই ব্যাস বাক্য বানাও, সমাহার শব্দটা শেষে চোখ বন্ধ করে লিখে দিবে সমাহার। এই সমাহার শব্দটি যদি না লিখো তাহলে দ্বিগু সমাস নির্ণয় করা হবে না বা ব্যাস বাক্য তৈরি করা হবে না, ভুল হবে। তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করি। সেই চৌরাস্তার সমাহার, এটি হচ্ছে ব্যাস বাক্য। চৌরাস্তা, এটাকে যখন ভাঙবো ব্যাস বাক্য বানাবো, চৌরাস্তার সমাহার। তোমরা হয়তো অনেকে এমনও লিখতে পারো যে 4 রাস্তার সমাহার হবে, তবে যেহেতু সমস্ত পদে চৌরাস্তা আছে, তোমরা লিখবে চৌরাস্তার সমাহার। এটি হচ্ছে ব্যাস বাক্য। সমাহার শব্দটা কিন্তু বসাইতে হবে, আমি আবারও বলছি, সমাহার শব্দটি যদি না বসাও তাহলে কিন্তু দ্বিগু সমাসের ব্যাস বাক্য নির্ণয় করা হবে না, ভুল হবে। তারপরে পঞ্চবটি, পঞ্চ সংখ্যা, আমরা জানি এটা দ্বিগু সমাস। ভাঙতে গেলে কি হবে? পঞ্চবটের সমাহার। দ্বিগু সমাসের সমাহার লাগবে। দ্বিগু সমাসে ব্যাস বাক্যের শেষে সমাহার এই শব্দটি অবশ্যই বসাতে হবে।
যদি না বসাও তাহলে দ্বিগু সমাসের ব্যাস বাক্য তৈরি করা হবে না। ত্রিপদী, ত্রিপদের সমাহার। তে মাথা, তিন মাথার সমাহার। তারপরে যদি বলি শতাব্দী, শত অব্দের সমাহার। ত্রিকাল, ত্রিকালের সমাহার। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সমাহার শব্দটা বলেছি, অর্থাৎ দ্বিগু সমাস কিন্তু খুব একটা জটিল কিছু নয়। তোমাদের পাঠ্য বইয়ে অবশ্য খুব সংক্ষেপে মাত্র একটা প্যারার মাধ্যমে দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি মনে করি তোমরা যদি আমার দুটি কথা অন্তত মনে রাখো, যে সমস্ত পদে যদি সংখ্যার ধারণা থাকে, সংখ্যা দেওয়া থাকে কোনো গাণিতিক, তাহলে সেটা দ্বিগু সমাস হবে। আর দ্বিগু সমাসকে বিশ্লেষণ করে যখন ব্যাস বাক্য তৈরি করবে, তখন ব্যাস বাক্যের শেষে সমাহার শব্দটা বসায় দিবা, তাহলেই দেখবে দ্বিগু সমাস নির্ণয় হয়ে যাবে, দ্বিগু সমাসের ব্যাস বাক্য তৈরি করাও হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই ক্লাসটি দশম শ্রেণী পরীক্ষার্থী, এমনকি যারা নবম শ্রেণীতে নবাগত, অষ্টম থেকে নবমে উঠেছ, তাদেরও কাজে লাগবে, তাদেরও কাজে লাগবে। তোমরা যদি এই ক্লাসটি দেখো, ফলো করো, তাহলে কিন্তু সবাই নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো, সবাই কিন্তু এই ক্লাসটি থেকে উপকৃত হবে যে কিভাবে দ্বিগু সমাস নির্ণয় করা যায়, কিভাবে দ্বিগু সমাসের ব্যাস বাক্য তৈরি করা যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। তবে ক্লাসটি শেষ করার আগে আমি এতটুকুন তোমাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তখন হয়তো তোমাদের আমি সরাসরি ক্লাসে পড়াতে পারবো, আমার মনের মতো করে তোমাদের বিশ্লেষণ করে দেখাতে পারবো। তার আগ পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারে বারে যত্ন সহকারে সাবান দিয়ে হাত ধুইবে, তারপর মুখে নাকে সঠিকভাবে মাস্ক পরবে, খামাখা ভিড়ভাট্টা এড়িয়ে চলবে। আরেকটি কথা, যারা বাসায় বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তাদের প্রতি আলাদা একটু খেয়াল রাখবে, তাদের প্রতি আলাদা একটু যত্ন নেবে। কারণ এই করোনা ভাইরাসের আক্রমণটা বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের একটু বেশি আক্রমণ করে, বা যারা বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত বা অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের একটু বেশি এটা আঘাত করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। মনে রাখবে, আমরা সবাই মিলেমিশে যদি ভালো থাকি, সুন্দর থাকি, তাহলে ভালো থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সবাই শুভেচ্ছা নিও।